এক্সাম মাস্টার 2.0 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। অনেকদিন পর আসলাম, কারণ বিভিন্ন কাজের চাপে ব্যস্ত থাকি। যেহেতু সোম থেকে শনি একটা জায়গায় কাজ করে থাকি এবং রবিবার দিন আমার অফলাইন ব্যাচ চলে, তো আমি ভিডিও দেওয়ার সম্ভবত পারি না দিতে। কিন্তু আজকে তোমাদের সময় পেয়েছি, তাই জন্য আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, সামনে বিএসসি মিসলিনিয়াসের মেন্স পরীক্ষা এবং পিএসসি ক্লার্কের মেন্স পরীক্ষা। তাই আমাদের এখন হট টপিক হলো ডেসক্রিপটিভ। এই ডেসক্রিপটিভটা তোমাদের ভালো করে শিখতে হবে, কারণ অবজেক্টিভে যারা অলরেডি পিএসসি ক্লার্কে 55 পেয়েছো, অর্থাৎ প্রিলিমসে, এবং পিএসসি মিসলেনিয়াসে 130 কি 135 উপর নাম্বার পেয়েছে, তাদের ডেসক্রিপটিভে ডাকার চান্স বা তাদের পাস করার চান্স প্রচুর আছে। ডেসক্রিপটিভে তাদের মানে প্রিলিমস পাস করার চান্স প্রচুর আছে। তো তারা তো ডেসক্রিপটিভ দেবে। তো ডেসক্রিপটিভে কি টপিক থাকে? ডেসক্রিপটিভে টপিক থাকে হচ্ছে বাংলা আর ইংলিশে থাকে। বাংলা থেকে থাকে প্রতিবেদন রচনা, অর্থাৎ সংবাদপত্র যে প্রতিবেদন রচনাগুলো থাকে, ঠিক আছে, সেগুলো থাকে। এবারে পিএসসি মিসলেনিয়াসে থাকে এডিটোরিয়াল লেটার, অর্থাৎ যেগুলো হলো মানে এডিটোরিয়াল লেটার বলতে বুঝে বোঝা যায় যে ওই যে প্রতিবেদন যেগুলো আর কি, কি বলবো আর, মানে খবরের পেপারে থাকে না, এক একটা জায়গায় রবিবার সরিয়ে পেপারে বা অন্যান্য জায়গায়, সেই টপিকগুলো, যেই টপিকগুলোর উপর সমাজ কি বলতে চাইছে, সমাজের কি ধারণা, সেই ব্যাপারে নিয়ে। আর পিএসসি ক্লার্কে তেমন থাকে যে একটা সাম্প্রতিক ঘটনা ঘটেছে, সেই ব্যাপারে কিছু একটা, বা কারেন্ট কোনো একটা ঘটনা ঘটেছে সেই ব্যাপারে তোমার মতামতটা লেখা, মানে মতামত না, মানে পেপারে যেরকম লেখা থাকে আর কি, প্রতিবেদন, ঠিক আছে। যে 72 জন মৃত হয়েছে, দম আগুন লেগেছে, এরকম এই ব্যাপার, এরকম সামথিং আমি যখন করাবো তখন ব্যাপারটা বুঝতে পারবে, ঠিক আছে। আর দুই হচ্ছে সারাংশ, যেটা বাংলায় সারাংশ বলে আর ইংলিশে বলে প্রেসি, অর্থাৎ একটা প্যাসেজ দিয়ে দেবে, সেটাকে তোমার 3 ভাগের 1 ভাগ করতে হবে, ঠিক আছে। আর তোমার থাকে হচ্ছে ট্রান্সলেশন, আর বাংলা যেটাকে বলে বঙ্গানুবাদ, ঠিক আছে। তো আজকে আমি একটা বাংলা বঙ্গানুবাদ নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে যে ইংলিশে লেখা আছে, ওটাকে আমার বাংলায় করতে হবে। তাহলে শুরু করলাম কথা না বাড়িয়ে। প্রথম, আজকের প্রথম ক্লাস পিএসসি মিসলিনিয়াস মেন্স 2019-এ এই কোশ্চেনটা এসেছিল। চলো শুরু করা যাক। দেখো, প্রথম লাইনে বলেছে দ্য ট্রেন স্টপড অ্যাট দ্য স্টেশন। সব থেকে বড় কথা হলো ডেসক্রিপটিভ রাইটিং শিখতে গেলে টেন্সের কিন্তু দক্ষতা প্রচুর লাগে, ঠিক আছে। তো যারা টেন্সের নলেজ নেই তারা একবার টেন্সের ভিডিও দেখবে, তবেই এই ডেসক্রিপটিভ করতে আসবে, ঠিক আছে। যেমন আমি আমার অবজেক্টিভ ব্যাচে আমি আমার টেন্সের নলেজ পুরো দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখো, দ্য ট্রেন স্টপড অ্যাট দ্য স্টেশন, এই যে স্টপের পরে ইডি যুক্ত হয়েছে, তার মানে এটা কি পাস্ট টেন্স। এবার তোমার মনের মধ্যে প্রশ্ন আসবে এটা কি পাস্ট টেন্স, তখন বলবে যে সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট ভি2 প্লাস অবজেক্ট, জাস্ট এক্সটেনশন, সেন্টেন্স এক্সটেনশন। তো দ্য ট্রেন স্টপড অ্যাট দ্য স্টেশন, ঠিক আছে। তাহলে এর বাংলা কি হবে? তাহলে এইবার হচ্ছে আমার বোঝানো। দেখো, যদি আমি এটা তোমাকে ওয়ার্ড টু ওয়ার্ড মানে লিখে দিই, তাহলে তোমার হয়তো 50% নলেজ হবে, কিন্তু আমি এরকম ভাবে পড়াই না। তুমি অফলাইনে যদি কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করে দেখো যে আমি একদম ডেপথ থেকে শুরু করি, যাতে একদম গোড়া থেকে তারা যেন তৈরি হয়ে থাকে, যাতে কোনো রকম ভাবে কোনো রকম অন্য কোনো কোনো বাধা বিঘ্ন তাদের কোনো আটকাতে পারবে না, ঠিক আছে, যত রকমের কঠিন কোশ্চেন হোক না কেন। অবজেক্টিভের কথা বলছি আর কি। তাহলে আমি ডেসক্রিপটিভও কি আমি তাই করব? অবশ্যই তাই করব, কারণ আমি আমার লিগাসিটা সবসময় কন্টিনিউ রাখার চেষ্টা করি, অর্থাৎ যেটা আমি ডেপ নলেজ ক্লিয়ার করার চেষ্টা করি সেটা আমি করে থাকি, ঠিক আছে। তাহলে দেখো, দ্য ট্রেন স্টপড অ্যাট দ্য স্টেশন, ঠিক আছে। এবারে আমি এটা বাংলা যদি লিখি তাহলে এরকম হবে, ট্রেনটি স্টেশনে থামলো। এবারে দেখো, একটা ভালো নলেজ দিয়ে দিচ্ছি, বাক্যের শেষে অর্থাৎ ক্রিয়াপদের শেষে যদি ল বা লাম থাকে, তাহলে ওটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের উদাহরণ। আই রিপিট এগেইন, বাক্যের শেষে
যদি ল বা লাম থাকে তাহলে সেটা হলো সিম্পল পাস্ট টেন্সের উদাহরণ। তাহলে দেখো আমি একটু ছোট্ট করে যদি বলি, আমি গেলাম, তাহলে লাম, তাহলে হচ্ছে লাম যেই বলে দিলাম তাহলে তোমার মাথার মধ্যে ক্লিক করলো যে দাদা তো বলেছে যে ল বা লাম থাকলে সেটা হলো সিম্পল পাস্ট টেন্সের উদাহরণ। তাহলে আমরা বাংলা মিডিয়াম থেকে বিলং করি, আমাদের যদি বাংলার লেখা দিয়ে দেয় সেটা টেন্স চেনার জন্য আমাদের এই সিস্টেম অবলম্বন করতে হবে যে ক্রিয়াপদের শেষে ল আছে না লাম আছে না তেছি আছে না তেছো আছে, এরকম করে করে আমাদের পড়তে হবে। যাতে আমরা মাথায় রাখবে যে একটা টেন্স ভুল হয়ে যাওয়া মানে কিন্তু তোমার ওই সেন্টেন্সটা পুরো কাটা হয়ে যাবে, পুরো কাটা, একদম জিরো। তাই তোমার টেন্স তোমাকে বজায় রাখতে হবে। তাহলে লাম, তাহলে আই ওয়েন্ট, কারণ গো, ওয়েন্ট, গান। বুঝলে? এরকম প্রতি কটা টেন্সের রাইটিং বুস্টার আলাদা করে ক্লাস হয়, ঠিক আছে? সেটা আমি দেওয়ার চেষ্টা করব, কিন্তু আজকে আমি যেটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম সেটা আমি সম্পূর্ণ পূরণ করার চেষ্টা করি। চলো, তাহলে ট্রেনটি স্টেশনে থামলো, তাহলে আমাদের প্রথম লাইনের ট্রান্সলেশনটা হয়ে গেল। এবার আমার সেকেন্ড লাইনে কি বলেছে, এ ইউথ গট অফ অ্যান্ড শাউটেড ফর এ কুলি। এই গট অফটা কি? এই গট অফটা হলো ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? তাহলে আমাকে ডেসক্রিপটিভ শিখতে গেলে ফ্রেজাল ভার্বের নলেজ কতটা জানতে হবে, ভাবতে থাকো, মানে ভেবে নাও। আমরা অবজেক্টিভ পরীক্ষা যখন দিই বা দিতাম তখন আমার ফ্রেজাল ভার্ব পড়তেই হতো, কারণ ফ্রেজাল ভার্ব দুটো কি তিনটে কোশ্চেন আসে, ঠিক আছে? এবারে এই অবজেক্টিভে এই ফ্রেজাল ভার্বটা কি সীমিত? একদমই উত্তরে না। ফ্রেজাল ভার্ব তোমার অবজেক্টিভে না, ফ্রেজাল ভার্ব তোমার ডেসক্রিপটিভেও কাজে লাগবে। কারণ তুমি যখন বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করবে তখন তুমি ফ্রেজাল ভার্ব কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে? তাই ফ্রেজাল ভার্বের নলেজ কিন্তু তোমাকে লাগবে, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নলেজ লাগবে। এই দুটো তোমাকে অবজেক্টিভেও মনে রাখতে হবে এবং ডেসক্রিপটিভ মনে রাখতে হবে। এবার তোমার মনের মধ্যে ইডিয়াম সোয়ান ওয়ার্ড লাগবে না, না ইডিয়াম সোয়ান ওয়ার্ড লাগবে না। কেন? কোনো ট্রান্সলেশনে ইডিয়াম যদি ইউজ করো তাহলে নাম্বার তোমার কাটা যায়, কাটা যায় না, মানে ওটা সুপারফ্লুয়াস হয়ে যায়, ঠিক আছে? মানে খুব বেশি কবিত্ব ভাব দেখানো যাবে না, কারণ তোমাকে সহজ সরল ভাষায় লিখতে হবে, ঠিক আছে? বেশি কবিত্ব ভাষা দেখাতে গেলেই নাম্বার কিন্তু কাটা হয়ে যাবে। তাহলে দুটো জিনিস তোমাকে লাগবে, ফ্রেজাল ভার্ব আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই দুটো তোমার অবজেক্টিভও লাগবে, তোমার ডেসক্রিপটিভও লাগবে, ঠিক আছে? তাহলে মানে আমাকে ফ্রেজাল ভার্ব আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই দুটোকে চর্চা রাখতে হবে। চলো কথা না বাড়িয়ে বলে দিই, এ ইউথ গট অফ অ্যান্ড শাউটেড ফর এ কুলি। তাহলে একজন যুবক, ইউথ মানে যুবক, ঠিক আছে? দেখো গেট গট তার মানে কি? পাস্ট টেন্স, ওই নেমে এলো, তা ল বাক্যের শেষে নেমে এলো। আমার হাতে লেখাটা সত্যি খারাপ, ঠিক আছে, কিছু মনে করো না। নেমে এলো। অ্যান্ড তাহলে ও, শাউটেড ফর এ কুলি, শাউটেড শাউটেড ইরেগুলার ভার্ব, ঠিক আছে? দেখো বেসিক নলেজও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্বের পার্থক্য হচ্ছে, ইরেগুলার ভার্ব হচ্ছে যার সাথে ইডি যুক্ত করে ফেলো তাকে ইরেগুলার ভার্ব বলে, আর রেগুলার ভার্ব হলো যেটা পুরো টোটাল চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? বেসিক একদম ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? যদি ভার্বের তুমি অবজেক্টিভ ক্লাস করে থাকো আমার কাছে তাহলে তোমাকে এইটা আমি তোমার সেই নলেজটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? যারা আমার কাছে অফলাইনে পড়ে আর কি, ইরেগুলার ভার্ব আর রেগুলার ভার্ব কাকে বলে, ঠিক আছে? তেমন ফাইনাইট, নন ফাইনাইট, এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে? একজন যুবক নেমে এলো ও কুলির জন্য, শাউটেড ফর এ কুলি, তাহলে কুলির জন্য শাউটেড মানে কি? চিৎকার করতে লাগলো। ওই দেখো লাগলো, চিৎকার করতে লাগলো।
চিৎকার করতে লাগলো বললে ভুল বলা হবে, কারণ করতে লাগলো কন্টিনিউয়াস সেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। চিৎকার করলো, ঠিক আছে, আমার ভুল হয়ে গেল একটা জিনিস, সরি ওর জন্য। চিৎকার করলো, ঠিক আছে, করতে লাগলো বললে কি হলো, তো কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে এরকম হতো আর কি। উইল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, ওয়াজ শাউটিং ফর এ কুলি, তো ওরকম তো কিছু বলেনি, শাউটেড ফর এ কুলি বলেছে। তাহলে চিৎকার করতে থাকা, চিৎকার করলো, ঠিক আছে, কুলির জন্য চিৎকার করলো। করতে লাগলো কি হলো বলো তো, মানে কন্টিনিউয়াস সেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, ভুল করা যাবে না। এই যে আমি একটা ভুল করে দিচ্ছিলাম, ঠিক আছে। তারপর বলেছে হি হ্যাড এ ব্যাগ উইথ হিম। হি হ্যাড এ ব্যাগ উইথ হিম, এই হ্যাড দেখে আবার কেউ ভেবো না যেটা পাস্ট পারফেক্ট টেন্স। এই যে হ্যাভ, বেসটা একটু ক্লিয়ার না করলে না আমার ভালো লাগে না। সবকিছুতে আমি বেসটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। হ্যাভ, হ্যাড, হ্যাড, তাহলে V1, V2, V3, ঠিক আছে। এই হ্যাড হলো সেই হ্যাড যেটা কি না ভার্বের সেকেন্ড ফর্ম আকারে মেন ভার্ব হয়ে বসছে, ঠিক আছে। তাহলে হি হ্যাড এ ব্যাগ উইথ হিম মানে কি, তার সাথে এ বেলেনি, এ বলেছে, হ্যাঁ, তাহলে তার সাথে এ যেহেতু বলেছে তাই একটি হবে, ঠিক আছে। কতটা ডিপলি ভাবতে হবে দেখো, এ বলেছে মানে একটি হবে, তাহলে তার সাথে ব্যাগ ছিল বলে দিলে ব্যাস হয়ে গেল, তোমার 58 নম্বর কাটা গেল, ঠিক আছে। তার সাথে একটি ব্যাগ ছিল, প্রতিটা মুহূর্তে পড়ে পড়ে বুঝতে হবে যে আমি ঠিক ট্রান্সলেশন লিখছি কিনা। তার সাথে একটি ব্যাগ ছিল, তাহলে আমরা একটা হয়ে গেল, দুটো হয়ে গেল, তিনটে হয়ে গেল, ঠিক আছে। এবার নেক্সট চলে আসি। অ্যাজ ইট ওয়াজ এ স্মল স্টেশন, নো কুলি কুড বি ফাউন্ড। যেহেতু এটা একটা ছোট স্টেশন, তাই জন্য এখানে কুলি সচরাচর পাওয়া যাচ্ছে না আর কি, কোনো 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 কুলি খুঁজে পাওয়া গেল না। তাহলে এরকম করে লিখি, অ্যাজ ইট ওয়াজ এ স্মল স্টেশন, কমা দিয়েছে নাকি, হ্যাঁ বাবা, কমা দিয়েছে গো। অ্যাজ ইট ওয়াজ এ স্মল স্টেশন, ঠিক আছে। তাহলে এই যে কমা দিয়েছে না, এবার পজ করে যাবে। ট্রান্সলেশনে সিস্টেম হচ্ছে, যেখানে তোমার কমা পড়লো তার মানে তোমাকে লেখক বলতে চাইছে ওখানে পজ করে যাও, তার পরের লাইন দিয়ে তুমি পড়তে পারবে না যতক্ষণ না ওইটার ট্রান্সলেশন করছো। ওই জন্যই কমাটা দিয়েছে, মানে পজ করে যাও, ঠিক আছে। অ্যাজ ইট ওয়াজ এ স্মল স্টেশন, তাহলে অ্যাজ মানে বাংলায় আমি বলতে পারি যেহেতু, ইট মানে ইহা, ইহা না বলে এটিও বলতে পারি, যেহেতু, আবার তুমি ইহাও বলতে পারো, কোনো অসুবিধা নেই, ওর জন্য কোনো অসুবিধা নেই। যেহেতু এটি একটি ছোট স্টেশন, আবার কেউ ছোটরও ছোট্ট লিখে দিও না, ঠিক আছে। তাহলে তাহলে কি হলো, ছোট্ট বলতে গেলে টু স্মল স্টেশন, ঠিক আছে। বা কেউ পাকামি মেরে এরকম ছোট্ট লিখে দিও না, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। দেখো এরকম ছোট্ট মানে এটা মানে কিন্তু টু স্মল, ঠিক আছে। বাংলায় কিন্তু অনেক খেলা আছে, বাংলা ভাষা সব থেকে কঠিন ভাষা। যেহেতু এটি একটি ছোট স্টেশন, আবার স্টেশন লিখে দিও না, ঠিক আছে। ছোট স্টেশন, এবার কমা আছে, তাহলে তোমার কাজ হলো কমা না লিখলেও কোনো অসুবিধা নেই। যেহেতু এটি একটি ছোট স্টেশন হওয়ায়, মানে মাঝখানে আমি এই কমাটাকে না, ইংলিশে কমা আর ইয়েট এই দুটো কিন্তু লেখা যায়, ঠিক আছে। কিন্তু বাংলায় যখন তুমি না এই কমাটাকে না পাল্টে দিয়ে না এই হওয়ায়, তথাপি, এইভাবে লিখতে হবে। দেখো আমি যখন অবজেক্টিভ ইংলিশ করিয়েছিলাম তখন কনজাংশনাল পার্টে একটা জিনিস দেখিয়েছিলাম, অ্যাজ সুন অ্যাজ দিয়ে একটা ইয়েট দিয়ে বা কমা দিয়ে কিন্তু করা যায়। যারা আমার ক্লাস করেছো অবজেক্টিভ তারা কিন্তু জানো যে কমা আর ইয়েট দিয়ে কিন্তু কনজাংশন করা যায়, কিন্তু বাংলায় ওইখানে ওই কমাটাকে তুলে দিয়ে একটা বাংলা আক্ষরিক অর্থ লিখতে হবে, সেটা আমি এখানে হওয়ায় লিখলাম।
তথাপিও লিখতে পারতাম, ঠিক আছে, কিন্তু আমি এখানে হওয়াই লিখলাম। কোনো কুলি, আচ্ছা কুড বি ফাউন্ড, দেখো পাস্ট টেন্স আছে। কোনো কুলি, পুরো সেন্টেন্সটাই মানে পুরো প্যাসেজটাই পাস্ট টেন্সে যাচ্ছে, ঠিক আছে, অথার পাস্ট টেন্সের কথাই বলেছে। কোনো কুলি খুঁজে পাওয়া গেল না। আবার কেউ পাকামি মেরে অন্বেষণ করে অন্বেষণে পাওয়া গেল না, অত কিছু বাহবা দিতে যাবে না। কবি হতে আসুন এখানে। এখানে সহজ সরল যত ভাষায় লিখবে তত তোমার নাম্বার বাড়বে। যদি তুমি কবিত্ব দেখাতে যাও তাহলে কিন্তু তোমার নাম্বার কমতে থাকবে। কবিত্ব দেখানো যাবে না। ট্রান্সলেশন মানে হচ্ছে কোনো একটা প্যাসেজকে তুমি তোমার ভাষায় সুন্দর করে সহজ সরল ভাষায় লেখো, যাতে যে পড়বে সে যে সহজ সরল ভাষায় বুঝতে পারে, সেটা ছোট বাচ্চা সে পড়ে যেন সুন্দরভাবে বুঝতে পারে। কবিত্ব ভাষা দেখানো যাবে না কিন্তু। কোনো কলি খুঁজে পাওয়া গেল না, দেখো কোনো কবিত্ব ভাষা কিন্তু দিচ্ছি না। গেল না, ঠিক আছে, এই ল না, ঠিক আছে, ল সেই যে ল, ঠিক আছে। এই হলো, এটা হয়ে গেল। দ্য ইউথ ওয়াজ ইন এ ফিক্স, তারপরে কি ফুল স্টপ। এই যে দ্য ইউথ ওয়াজ ইন এ ফিক্স, এই যে ইন এ ফিক্স, ব্যাস এইটা তোমার একটু গন্ডগোল হয়ে গেল। ইন এ ফিক্স, ইন এ ডিলেমা, এগুলো কোথায় পাবে? এগুলো ইডিয়ামসে আছে। এগুলো ইডিয়ামসে তুমি সুন্দরভাবে যদি এসপি বক্সি বইটা খোলো, পুরো সুন্দরভাবে জল জল করে লেখা আছে। আমার মনে হয় এসপি বক্সিতে যদি না থাকে তাহলে কেডি ক্যাম্পাসের যে নিতু সিং এর যে বইটা আছে সেই বইটার মধ্যে সুন্দর করে লেখা আছে ইনে ফিক্স মানে কি। তাহলে দেখো ওখানে ইডিয়ামস এর মানে কাজে লাগছে। অথার তো ইডিয়ামস ইউজ করবেই, কারণ অথার হচ্ছে সে একজন গুণী ব্যক্তি, সে তো ইডিয়ামস ইউজ করবে। কিন্তু আমি তো এখানে পরীক্ষা দিতে এসেছি, আমি ইডিয়ামস এক্সপ্রেশন ইউজ করতে পারবো না। আমি প্যাসেজটাকে যতটা সরলভাবে লিখতে পারবো ততটাই হচ্ছে নাম্বার আমি পাবো। তাহলে এর বাংলা মানেটা হলো যুবকটি ইতস্তত বোধ করলো বা বিব্রত বোধ করলো। তোমার যেটা ভালো লাগে লিখবে। বিব্রত বোধ করলো, হ্যাঁ করবেই তো। একটা ভারী ব্যাগ নিয়ে এসছে, সে এরপরে স্টেশনে নেমে দেখছে কোনো কুলি নেই, তো বিব্রত বোধ তো করবেই, স্বাভাবিক এটা। করলো, ঠিক আছে। ওয়াজ ইন এ ফিক্স পাস্ট টেন্স, ঠিক আছে। Just at the moment a certain person came up to him and said, "Do you need a coolie to carry this bag?" তাহলে জাস্ট অ্যাট দ্য মুভমেন্ট, ঠিক সেই মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে এক অচেনা ব্যক্তি, এ সার্টেন পার্সন বলেছে কিন্তু, ঠিক আছে। এই অচেনা ব্যক্তিটাকে অনেক সুন্দর করে লেখা যেতে পারে এক অজানা ব্যক্তি, অজানা ব্যক্তি না লিখে অচেনা ব্যক্তি লেখাটাই সুন্দর হচ্ছে ব্যাপারটা। এক অচেনা ব্যক্তি, এই অচেনার জায়গায় না অনেক কিছু ইউজ করা যেতে পারে। তোমরা কি কি ইউজ করতে পারো না একটু কমেন্টে জানিও তো, তাহলে আমারও একটু নলেজ বাড়বে, ঠিক আছে। আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু বিশেষ করে আমি যদি চর্চা করি না তাহলে আমার এটা একটা সুন্দর একটা মানে আমি অবশ্যই বার করে ফেলতে পারবো, ঠিক আছে। যেহেতু অনেক দিন পরে একটু চর্চা করছি, ঠিক আছে, একটা গ্যাপ পড়ে গেছে। সত্যি কথা বলতে আমার কোনো অসুবিধা নেই, তাই জন্য আমি, তবে আমি কিছুদিন যদি আমি লেখা প্র্যাকটিস করি, তোমাদের শেখাই, তাহলে আমি অবশ্যই একটা সুন্দর একটা বাক্য আমি তৈরি করতে পারবো, আশা করি। এটা আমার নিজের প্রতি কনফিডেন্স আছে। তাহলে ঠিক সেই মুহূর্তে এক অচেনা ব্যক্তি কি করলো,
তার কাছে এসে বললেন, আচ্ছা না না, জাস্ট এট দ্য মুভমেন্ট এ সার্টেন পার্সন কেম আপ টু হিম অ্যান্ড সেইড, তার কাছে আসলেন। আচ্ছা এখানে চন্দ্রবিন্দু দেবে, ঠিক আছে, কারণ সম্মান করছি আমরা, ঠিক আছে, যখনই কাউকে সম্মান করবে না তখনই তাকে চন্দ্রবিন্দু দিতে হবে। তার কাছে, আচ্ছা কেম আপ টু হিম, দাঁড়াও, জাস্ট এট দ্য মুভমেন্ট সার্টেন পার্সন কেম আপ টু হিম, কেম আপ টু হিম, তাহলে ঠিক সেই মুহূর্তে এক অচেনা ব্যক্তি তার কাছে এসে, তার কাছে আসলেন, ল লাম, ঠিক আছে, ল লাম লেন, তার কাছে আসলেন, ওই যে ল থাকছে, ঠিক আছে, আসলেন, অ্যান্ড সেইট, এবং বললেন, ওই যে লেন, ল লেন, ঠিক আছে, তাহলে ল লাম আর লেন পেলে, ঠিক আছে, যখন কোনো রেসপেক্টেড লোককে বলবে তখন লেন হবে, আর যখন সিম্পল ল বা লাম, আমি বললাম, সে বলল, ঠিক আছে, তাহলে কিন্তু পাস্ট টেন্সের আমি কিন্তু সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, বললেন। এবার ইনভার্টেড কমা, বলছে কি বলছে, ডু ইউ নিড এ কুলি টু ক্যারি দিস ব্যাগ, জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্ক, ডু ইউ নিড এ কুলি টু ক্যারি দিস ব্যাগ, আপনি কি কুলি, ব্যাগের জন্য কোনো কুলির খুঁজছেন বা প্রয়োজন আছে, নিডে মানে প্রয়োজন বা খুঁজছেন, তাহলে এরকম ভাবে লিখতে পারি, ডু ইউ নিড, ডু ইউ নিড, তাহলে হচ্ছে এখানে ইউ বলে তুমি বলবে না কিন্তু, ঠিক আছে, যেহেতু একজন মানে রেসপেক্টেড মানুষকে সম্মান দেওয়া হচ্ছে, তাই এখানে আপনি বলতে হবে, ঠিক আছে, তাই এরকম ভাবে লিখতে হবে, আপনার কি, আপনার কি ব্যাগ বহনের জন্য, ব্যাগ বহন করার জন্য কুলি খুঁজছেন, হাতের লেখাটা আবার খারাপ হয়ে গেল, দাঁড়াও, মুছে দিই। সব পাল্টাতে পারবো, হাতের লেখাটা পাল্টাতে পারবো না গো। খুঁজছেন, দেখো তো ইনভার্টেড কমা শেষ হলো, ডু ইউ নিড এ কুলি টু ক্যারি দিস ব্যাগ, খুঁজছেন, দয়া করে আমায় দিন, এটা আমি তো কিছু বলেছে, প্লিজ গিভ ইট টু মি, দয়া করে আমায় দিন, প্লিজ মানে দয়া, দয়া করে আমায় দিন, কি ভালো না, দয়া করে আমায় দিন, এইবারে মনে হয় ইনভার্টেড কমাটা শেষ হলো, এটা কিন্তু কোশ্চেন মার্কের মধ্যে নেই, তাই এখানে দাঁড়িয়ে দিলাম, ঠিক আছে, আচ্ছা দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমাটা শেষ করলাম, ঠিক আছে, কেন ইনভার্টেড কমাটা সবার শেষে হবে, দেন এক্সক্লেমেশন চিহ্ন, আফটার বিফোর এক্সক্লেমেশন চিহ্ন বা বিফোর পাংচুয়েশন, ঠিক আছে, এক্সক্লেমেশন না পাংচুয়েশন, দ্য ইউথ, দ্য ইউথ হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিম, যুবক ওই ব্যক্তিকে, দ্য ইউথ হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিম, তাহলে যুবক ব্যক্তিকে ব্যাগটা হস্তান্তর করলো বা প্রেরণ করলো, যা হোক লিখতে পারো, যুবক আচ্ছা দা ব্যক্তিটিকে বলেছে না, দা ইউথ হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিম, ওভার টু হিম, ঠিক আছে, হিম ব্যক্তিটিকে, কেন টিকে লিখলাম, কারণ
পয়েন্ট করে বলছে তো, যুবক ব্যক্তিটিকে ব্যক্তি হস্তান্তর করলো। ওভার টু হিম মানে হস্তান্তর করা, একজনের কাছ থেকে পাওয়ার আরেকজনের কাছে চলে যাওয়াকে তখন ওভার টু হিম ইউজ করতে পারি, ঠিক আছে। হস্তান্তর করলো, ওভার টু হিম করলো, পাস্ট টেন্সে সবকটা আছে, তাই এটাও পাস্ট টেন্সই হবে। ঠিক লিখলাম। দয়া করে আমায় দিন, যুবক ব্যক্তিটিকে ব্যক্তি হস্তান্তর করলো, যুবক ব্যক্তিটিকে ব্যক্তি হস্তান্তর করলো, যুবক ব্যক্তিটিকে ব্যক্তি হস্তান্তর করলো। কোন ব্যক্তিটিকে? তাহলে ওরম করে লিখতে গেলে ওই ব্যক্তিটিকে, ওই ব্যক্তিটিকে ব্যক্তি হস্তান্তর করলো। এবার ঠিক আছে, যুবক, আচ্ছা দা ম্যান বলেছে না, দা ইউথ বলেছে, তাহলে যুবক টি, ঠিক আছে, দা বলেছে না, তখন টিটা খানিখানা হল দা ইউজ হয়, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবি। টিটা খানিখানা, ঠিক আছে, টিটা খানিখানা মাথায় রাখবি। কত কিছু নলেজ রাখতে হবে ট্রান্সলেশন লেখার জন্য, তবে গিয়ে নাম্বার পাওয়া যায়। টিটা খানিখানা, যুবক টি, ওই ব্যক্তিটিকে। আচ্ছা এখানে তো দা হিম বলেছে, ওখানে তো কোনো, তাহলে টি কেন করলাম? কারণ ওই ব্যক্তিটার কথা বারবার করে একবার বলা হচ্ছে তো, তাই এখানে ওই ব্যক্তিটিকে বলা হচ্ছে। তুমি যদি বলো যুবকটি ওই ব্যক্তিকে ব্যক্তি হস্তান্তর করলো, তাতেও হয়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ব্যক্তি হস্তান্তর করলো, তাই কোনো নাম্বার কাটা যাবে না, তোমার টেন্স যাতে না ভুলো, এটাই হচ্ছে কথা। এবার নেক্সট লাইনে চলে যাই। এটা তো হয়ে গেল। দ্য ম্যান ওয়াজ প্লেন শর্ট অফ ক্লথস। শর্ট অফ, আমরা বাবা ইংলিশের রোলে পড়েছিলাম কাইন্ড অফ, শর্ট অফ, এগুলো থাকলে কোনো আর্টিকেল ইউজ হয় না। দেখো শর্ট অফ তারাই কোনো আর্টিকেল নেই, ঠিক আছে, শর্ট অফ এ ক্লথস ভুল। ইংলিশের রুলে কি আছে? শর্ট অফ, কাইন্ড অফ, টাইপ অফ, এগুলো এই তিনটে জিনিস আমি পড়িয়েছিলাম, যে এরপরে কোনো আর্টিকেল ইউজ হয় না, ঠিক আছে। এটা যেন কোন চ্যাপ্টারে পড়িয়েছি ভুলেই গেছে, মনে আছে, দ্য ম্যান ওয়াজ প্লেইং শর্ট অফ ক্লথস। ওই মানুষটি, দ্য ম্যান, ওই ব্যক্তিরা ইউজ করেছে, তা মানুষটি আর বলবো না তখন। ওই ব্যক্তি, ওই ব্যক্তিটির পোশাক খুবই সাধারণ ছিল। ভেরি সিম্পল বলেছে, ওয়াজ এ প্লেন শর্ট অফ ক্লথস, ওয়াজ এ প্লেন শর্ট অফ, খুব তো বলেনি, ভেরি সিম্পল তো বলেনি, সাধারণ ছিল। তাহলে বাড়তি জিনিস লেখা যাবে না, বুঝলি, সাধারণ ছিল, ঠিক আছে, ওই ল, পাস্ট টেন্স, টেন্স মেনটেন করতেই হবে, সব পাস্ট টেন্সে আছে, এটাও পাস্ট টেন্সই লিখতে হবে, ঠিক আছে, অবশ্য পাস্ট টেন্সই আছে, ওয়াজ আছে, দেখো। টেকিং দ্য ব্যাগ হি ওয়াকড অ্যালং উইথ দ্য ইউথ, ব্যাগটি নিয়ে, টেকিং দ্য ব্যাগ, ওই দেখো জিরান, জিরান ইউজ করেছে। এই পিএসসি ক্লার্কের প্রিলিমসে এরকম একটা দিয়েছিল, ঠিক আছে, পার্টস অফ স্পিচ নির্ণয় করতে দিয়েছিল, যে এটা কোন পার্টস অফ স্পিচ, মানে কতটা বেসিক কোশ্চেন করেছে আর কতটা ডেপথ নলেজ থাকতে হবে গ্রামারের প্রতি। দেখো বেসিক নলেজ তার প্রতি যার গ্রামারের ডেপথ নলেজ আছে, ঠিক আছে। কেন পার্টস অফ স্পিচ নিয়ে সিজিএল এ কোশ্চেন করবে না? সিজিএল এরর দিয়ে কোশ্চেন করে, পাজল দিয়ে কোশ্চেন করে, সরি প্যারাজাম্বলিং দিয়ে কোশ্চেন করে, ক্রস টেস্ট দিয়ে কোশ্চেন করে, ওখানে ওখানে তোমার নলেজ দিয়ে কোশ্চেন করে। আর পিএসসি তোমার ডেপথ নলেজ দেখে, ঠিক আছে, তোমার গ্রামারের দক্ষতাটা কতদূর, 5 থেকে তুমি 10 পর্যন্ত কতটা ভালো পড়াশোনা করেছো, ঠিক আছে। টেকিং দ্য ব্যাগ হি ওয়াকড অ্যালং উইথ দ্য ইউথ, তাহলে টেকিং দ্য ব্যাগ, তাহলে ব্যাগটি নিয়ে, টেকিং দ্য ব্যাগ, ব্যাগটি নিয়ে, হি ওয়াকড অ্যালং উইথ দ্য ইউথ, হি ওয়াকড অ্যালং উইথ দ্য ইউথ, তিনি ওই
যুবকটির অ্যালং উইথ বলেছে তো, সঙ্গে হাঁটতে, ওই ল, তাহলে ল যেহেতু রেসপেক্টেড ল তাই থাকলেন, ঠিক আছে, তাহলে ল লাম লেন, ঠিক আছে। এই হলো সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার, পুরো প্যাসেজটাই সিম্পল পাস্ট টেন্সে হলো, ঠিক আছে। ভালো প্যাসেজ দিয়েছি, ভালো প্যাসেজ হলো। চলো, বুঝতে পারলে? না বুঝতে পারলে ভিডিওটা একবার পজ করে দেখবে, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, ঠিক আছে। এরকম আরও ট্রান্সলেশন, প্রেসি, তারপরে রিপোর্ট রাইটিং, আর অবজেক্টিভ ইংলিশ, অবজেক্টিভ ম্যাথ, অ্যাডভান্স ম্যাথ এবং বিভিন্ন জিনিস নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে, করবই। আই শ্যাল না, আই উইল, ওকে। তো আজকের জন্য এখানেই, টাটা, গুড নাইট।